আসসালামু আলাইকুম। আমি তোমরা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য যে টপিকসটি নিয়ে এসেছি সেটি আইসোলেশন। আইসোলেশন বা অন্তরণ বিবর্তনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। বিবর্তনে একটা প্রাণী বিবর্তনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যখন একটি জীবগোষ্ঠী দুই বা ততোধিক প্রজাতিক শ্রেণীতে বিভক্ত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে নিজেদের মধ্যে আন্তঃপ্রজননের সক্ষমতা হারায়, তাকে সাধারণত আমরা অন্তরণ বলে থাকি। আন্তঃপ্রজনন বাধাগ্রস্তকারী প্রক্রিয়ার নামকে আমরা অন্তরণ বলছি, এবং যে ব্যবস্থা বা কলা কৌশলের মাধ্যমে পপুলেশনের উপপ্রজাতির মধ্যে যৌন জননে অন্তরণ ঘটে এবং জিন প্রবাহ বন্ধ হয়ে অন্তরণ নিশ্চিত করে, তাকে আমরা অন্তরণ ব্যবস্থা বা আইসোলেটিং মেকানিজম বলছি। তো এখানে সাধারণত আইসোলেশন বা অন্তরণ এর অন্যতম একটা অর্থ হচ্ছে পৃথকীকরণ। এখানে আমরা অন্তরণ বলতে মূলত বুঝতে পারছি যে একই প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ যখন বিভিন্ন কারণে বিভিন্ন পরিবেশে বসবাস করে অথবা একই নিবাসে বসবাসের হেতু পরিবেশের বিভিন্নতার কারণে অথবা জেনেটিক পরিবর্তনের কারণে যখন তাদের মধ্যে আর যৌন মিলন সম্ভব হয় না, একটা আন্তঃপ্রজাতিক সংকরায়নের পথে বাধা সৃষ্টি হয়ে যায়, তখন তারা আর নিজেদের মধ্যে যৌন মিলনে সক্ষম থাকে না, এবং যে প্রক্রিয়াটা এই বাধাদানকারী এই প্রক্রিয়াটাকেই সাধারণত আমরা অন্তরণ বলছি। এখানে অন্তরণ অর্থই হচ্ছে যৌন মিলনের বাধা। তো এই বাধাটা নানাভাবে তৈরি হতে পারে। কোনো একটি প্রজাতি বিভিন্ন কারণে, বিভিন্ন বাধার কারণে, ব্যারিয়ারের কারণে, বিভিন্ন ভৌত প্রতিবন্ধকতার কারণে অথবা বিভিন্ন জেনেটিক কারণে তখন আর তারা একই প্রজাতির অন্তর্ভুক্ত থাকে না, ফলে নিজেদের মধ্যে তখন আর তারা আন্তঃপ্রজনন ঘটাতে সক্ষম হয় না, এবং এই প্রক্রিয়াটাকে আমরা সাধারণত অন্তরণ বলছি। অন্তরণের প্রকারভেদ। অন্তরণ সাধারণত বিভিন্ন প্রকারের হয়ে থাকে, এবং প্রাকৃতিক প্রতিবন্ধকতা জনিত কারণে যে সকল অন্তরণ ঘটে সেগুলো মূলত ভৌত, যান্ত্রিক, শারীরতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক প্রকৃতির। এখানে আমরা বিভিন্ন প্রকার অন্তরণ দেখব, বিভিন্ন প্রকার অন্তরণ কলা কৌশল আমরা আলোচনা করব। তো অন্তরণের বিভিন্ন টাইপসের মধ্যে আমরা দেখছি, এর অন্যতম একটা টাইপস হচ্ছে ভৌগোলিক অন্তরণ, জিওগ্রাফিক্যাল আইসোলেশন, বাস্তু সংস্থানিক অন্তরণ, ইকোলজিক্যাল আইসোলেশন, আবহাওয়াজনিত অন্তরণ, ক্লাইমেটিক আইসোলেশন, ঋতুভিত্তিক অন্তরণ, সিজনাল আইসোলেশন, যান্ত্রিক অন্তরণ, মেকানিক্যাল আইসোলেশন, প্রজননিক অন্তরণ, রিপ্রোডাক্টিভ আইসোলেশন, এবং গ্যামিট ভিত্তিক অন্তরণ, গ্যামেটিক আইসোলেশন, আচরণ ও মনস্তাত্ত্বিক অন্তরণ, ইথোলজিক্যাল অ্যান্ড সাইকিক আইসোলেশন, এবং সর্বশেষে শারীরতাত্ত্বিক অন্তরণ, ফিজিওলজিক্যাল আইসোলেশন। তো এখানে আমরা বিভিন্ন টাইপের অন্তরণ দেখলাম, এবং এই অন্তরণের টাইপ থেকে আমরা বুঝতে পারছি যে ভৌগোলিক বাধা অথবা আবহাওয়াজনিত কারণে অথবা মনস্তাত্ত্বিক অথবা বিহেভিয়ার জনিত কারণে অথবা
দূরত্ব জনিত কারণে, বিভিন্ন কারণে সাধারণত জীবগোষ্ঠীগুলো বিভিন্ন তখন প্রজাতিক শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। তখন আর তাদের মধ্যে একই প্রজাতি যেহেতু তারা থাকে না, তখন তাদের মধ্যে দেখা যায় যে আন্তঃপ্রজাতিক সংকরায়নের পথটা রুদ্ধ হয়ে যায়। তখন আর তাদের একসাথে নিয়ে আসলেও তারা আর প্রজননে সক্ষম থাকে না। যেহেতু আমরা প্রজাতির সংজ্ঞায় আমরা দেখেছি যে প্রজাতির অন্তর্ভুক্ত প্রাণী, প্রজাতি বলতে তাদেরকেই বুঝি যারা সাধারণত নিজেদের মধ্যে যৌন মিলনে সক্ষম এবং উর্বর সন্তান উৎপাদন করতে সক্ষম। কিন্তু এই সমস্ত ব্যারিয়ারের কারণে দেখা গেছে যে একই প্রজাতি তখন বিভিন্ন প্রজাতিক শ্রেণীতে বিভক্ত হয়ে যায় জীবগোষ্ঠীর প্রাণীরা। তখন আর সেম প্রজাতি থাকে না এবং পরবর্তীতে আর তারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারে না। এবং এই প্রক্রিয়াটাতে দেখা গেছে যে প্রাকৃতিক নির্বাচন, সময় এবং অ্যাডাপ্টেশন, অভিযোজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখা গেছে যে সময়ের ব্যাপ্তিতে অথবা যে জীবগোষ্ঠীগুলা একই জীবগোষ্ঠী ছিল, দেখা গেছে যে সময়ের ব্যাপ্তিতে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তখন একই প্রজাতির অন্তর্ভুক্ত জীবগোষ্ঠীগুলোর মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হয়েছে এবং তারা দেখা গেছে যে আর সেম প্রজাতি তখন আর থাকে না এবং পরবর্তীতে তারা নিজেদের মধ্যে আর প্রজনন ঘটাতে পারে না। অন্তরণের প্রথমটা একটা ভৌগোলিক অন্তরণ। আমরা দেখি ভৌগোলিক অন্তরণ প্রজাতির বিচ্ছিন্নকরণে সাধারণত প্রধান ভূমিকা পালন করে। সাধারণত দেখা গেছে যে পাহাড়, পর্বত, নদী, নালা, বিভিন্ন ধরনের ভৌগোলিক যে ব্যারিয়ারগুলো আছে, এই ব্যারিয়ারের কারণে দেখা গেছে যে প্রজাতির পপুলেশনকে এরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করে দেয় এবং এই গোষ্ঠীগুলার পার্থক্য মাত্রা নির্ভর করে ভৌত বাধার তীব্রতা এবং সেই বিচ্ছিন্নতার সময়। আমরা আগেই বলেছি যে বিবর্তনের ক্ষেত্রে সাধারণত সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অন্তরণ ও বিবর্তনে অন্যতম ভূমিকা পালন করে। এবং এই অন্তরণের ক্ষেত্রেও দেখা গেছে যে বিচ্ছিন্নতার যে সময়টুকু, সেই সময়টুকুতে প্রজাতিগুলোর মধ্যে একই অন্তর্ভুক্ত প্রজাতির জীবগোষ্ঠীগুলোর মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য চলে আসে, ফলে তখন আর তাদেরকে আমরা একই প্রজাতি বলি না অথবা বলতে পারি না, কারণ তারা নিজেদের মধ্যে আর প্রজনন ঘটাতে সক্ষম হয় না। এবং আমরা দেখি যে এই ভৌগোলিক ব্যারিয়ারের কারণে সাধারণত প্রাণীগুলো যখন বিচ্ছিন্ন থাকে এবং ওই নির্দিষ্ট বিচ্ছিন্ন এলাকার নির্দিষ্ট পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার কারণে সাধারণত প্রাণীগুলোর মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য চলে আসে এবং এর মধ্যে প্রাকৃতিক নির্বাচন, জেনেটিক ড্রিফট, এই সমস্ত সাধারণত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রাণীদের ক্ষেত্রে নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করতে। পরবর্তীতে দেখা গেছে যে এই প্রাণীগুলা তখন আর নিজেদের মধ্যে প্রজনন ঘটাতে পারে না। সাধারণত আমরা দেখি ডারউইন গ্যালাপাগোস দ্বীপে 13টি প্রজাতির ফিঞ্চ প্রত্যক্ষ করেন। সাধারণত দেখা গেছে যে এই 13টি প্রজাতির মধ্যে 5টি মূল ভূখণ্ডে পাওয়া যায়, কিন্তু বাকি 8টি প্রজাতি মূল ভূখণ্ডের প্রজাতি থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী ছিল। কারণ সাধারণত মূল বসতি থেকে যখন এই 8টি প্রজাতি বিচ্ছিন্ন হয়ে আলাদা ভূখণ্ডে বসবাস করেছে, ওই
এলাকার পরিবেশের সাথে অ্যাডাপ্টেশনের কারণে তাদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। বাস্তু সংস্থানিক অন্তরণ সাধারণত একই অঞ্চলে বসবাসকারী প্রজাতিগুলোকে আমরা সিম্পেট্রিক স্পিসিস বলছি। নিকট সম্পর্কীয় দুটি সিম্পেট্রিক স্পিসিস অনেক সময় পরস্পর থেকে পৃথক থাকতে পারে এবং নিজস্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে পারে। একই অঞ্চলের বিভিন্ন বাস্তুতান্ত্রিক নিশে অবস্থান ইকোলজিক্যাল নিশে অবস্থান করার কারণে দেখা গেছে যে বিভিন্ন ইকোলজিক্যাল নিশে অবস্থান করার কারণে তাদের মধ্যে বিভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য অর্জিত হয়। ফলে এই বিভিন্ন বিভিন্ন ইকোলজিক্যাল নিশের অন্তর্ভুক্ত প্রাণীগুলা পরস্পরের কাছাকাছি আসার পরেও নিজেদের মধ্যে প্রজনন ঘটাতে সক্ষম থাকে না, কারণ ওই বিভিন্ন ইকোলজিক্যাল নিশের যে পরিবেশ সেটা ওই প্রাণীটার উপরে প্রভাব বিস্তার করে এবং ওই পরিবেশের সাথে অ্যাডাপ্টেশনের কারণে প্রাণীটার মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। অথবা কখনো কখনো দেখা গেছে যে একই স্থানে বিভিন্ন ইকোলজিক্যাল নিশের পরিবেশ যেহেতু আলাদা, একই স্থানে কোথাও দেখা গেছে যে খাদ্যধর্মী পরিবেশ থাকে, কোথাও থাকে অম্লীয়, এই বিভিন্ন পরিবেশে বসবাসের কারণে বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য ওই প্রাণীদের মধ্যে চলে আসে। আমরা অন্তরণের তৃতীয় টাইপে দেখছি আবহাওয়াজনিত অন্তরণ। এখানে অনেক সময় দেখা যায় একটি নির্দিষ্ট অঞ্চলে যেখানে একটি নির্দিষ্ট প্রাণীর প্রজাতি বাস করে সেখানকার আবহাওয়াতে ভিন্নতা পরিলক্ষিত হয় এবং পরবর্তীতে আবহাওয়ার বিভিন্নতার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে প্রাণীদের মধ্যে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য চলে আসে এবং নতুন নতুন প্রজাতি তৈরি হয়ে যায়। ফলে একই প্রজাতির জীবগোষ্ঠী তখন দেখা গেছে বিভিন্ন প্রজাতিক শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। ফলে তাদের মধ্যে আন্তঃপ্রজননের পথটা রুদ্ধ থাকে। সাধারণত ঋতুভিত্তিক অন্তরণে আমরা দেখেছি সাধারণত বিভিন্ন প্রজাতির প্রাণীগুলা বিভিন্ন সময়ে সাধারণত ম্যাচুরিটি লাভ করলে যৌন পরিপক্কতা লাভ করার কারণে কখনো তাদের মধ্যে সাধারণত মেটিং সম্ভব নয়, অথবা একই প্রজাতির অন্তর্ভুক্ত জীবগোষ্ঠীগুলা যখন গ্যামেট উৎপাদনের সময়ের পার্থক্য হেতু এদের মধ্যে দেখা গেছে যে প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, যেমন বুফো আমেরিকান্স এবং বুফো হাওলার পুরোবাঙের দুটি প্রজাতি, কিন্তু বুফো আমেরিকান্স বুফো হাওলারের থেকে সাধারণত অনেক আগেই যৌন পরিপক্কতা লাভ করে। যেহেতু এদের ম্যাচুরেশনের সময়টা ভিন্ন, সেহেতু এরা কাছাকাছি থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে সাধারণত প্রজননের পথটা রুদ্ধ থাকে, নিজেদের মধ্যে আর প্রজননে সক্ষম থাকে না। যান্ত্রিক অন্তরণ সাধারণত প্রাণীর রিপ্রোডাক্টিভ অর্গানের ভিন্নতা হেতু যেহেতু সেই কারণে দেখা গেছে যে তারা নিজেদের মধ্যে প্রজনন করতে সক্ষম নয় এবং এটা সাধারণত পতঙ্গের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। গ্যামিট ভিত্তিক অন্তরণ সাধারণত কত ক্ষেত্রে গ্যামিটের অনির্ভরতার কারণে প্রজাতির আন্তঃপ্রজনন বাধাগ্রস্ত হয়। একটি প্রজাতির শুক্রাণু ওই প্রজাতির বিভিন্ন পপুলেশনের স্ত্রীর জননালীতে টিকে থাকতে ব্যর্থ হওয়ায় সাধারণত এই ধরনের অন্তরণ ঘটে থাকে।
আচরণগত ও মনস্তাত্ত্বিক অন্তরণ। সাধারণত দেখা গেছে যে যৌন মিলনের পূর্বশর্ত হিসাবে সাধারণত পপুলেশনের সদস্যদের মধ্যে, জীবগোষ্ঠীর সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচরণ। এক্ষেত্রে আমরা এদেরকে তিনটা ভাগে ভাগ করেছি: দৃশ্যমান উদ্দীপনা, শ্রুতিবহ উদ্দীপনা এবং রাসায়নিক সংকেত। সাধারণত দেখা গেছে যে দৃশ্যমান উদ্দীপনার ক্ষেত্রে আমরা সাধারণত প্রাণীর গঠনে, আকারে অনেক পরিবর্তন দেখি। প্রজনন ঋতুতে সাধারণত প্রাণীগুলা দেখতে, পুরুষ প্রাণীগুলা দেখতে সুন্দর হয়। পুচ্ছ পাখির ক্ষেত্রে পালকের পরিবর্তন আসে, পালকের রং, পুচ্ছের রং চেঞ্জ হয়ে যায়। মাছের ক্ষেত্রে সাধারণত উজ্জ্বল রং বিশিষ্ট হয়ে থাকে। তো এই সমস্ত আচরণগত পরিবর্তন সাধারণত একটা স্ত্রী প্রাণীকে আকর্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শ্রুতিবহ উদ্দীপনা সাধারণত এক্ষেত্রে দেখা গেছে যে প্রাণীর সদস্যদের সাধারণত বিভিন্ন ধরনের ডাকের চেঞ্জ হয়ে থাকে, কোনো ব্যাং, সোনা ব্যাং। এক্ষেত্রে দেখা যায় যে প্রজাতির স্ত্রীকে আকর্ষণ করে। এক্ষেত্রে গ্রাইলাসের সাধারণত পুরুষের পতঙ্গের ক্ষেত্রে পুরুষের তীক্ষ্ণ ডাক তার সব প্রজাতির স্ত্রীকে আকর্ষণ করে থাকে। এবং প্রজনন মৌসুমে দেখা যায় যে সাধারণত কোনো ব্যাং, সোনা ব্যাং অথবা পাখির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সাধারণত প্রজনন ডাক, এই আচরণটা আমরা সাধারণত দেখে থাকি। কোনো প্রাণী সাধারণত দেখা গেছে যে গন্ধযুক্ত রাসায়নিক দ্রব্য উৎপাদন করে থাকে, অথবা কোনো প্রাণীর দেহ থেকে সাধারণত ফেরোমেন খরিত হয়, যেটা তার পার্টনারকে সাধারণত আকর্ষণ করে থাকে। প্রজননিক অন্তরণ। প্রজননিক অন্তরণ হচ্ছে জনন সংক্রান্ত অন্তরণ। প্রজননিক অন্তরণের সবচেয়ে সহজ আর সরলতম অন্তরণ ব্যবস্থা হচ্ছে জননাঙ্গের গঠন সংক্রান্ত অন্তরণ। আবার জীবনচক্রের ধাপগুলার ভিন্নতা হেতু দেখা গেছে যে এক্ষেত্রেও সাধারণত প্রজননিক অন্তরণ দেখা যায়। আবার কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা গেছে যে লার্ভার বিকাশের সময়ের ভিন্নতা, এটাও একটা অন্তরণ অন্যতম প্রধান কারণ। দেখা গেছে যে কোনো প্রাণীর লার্ভা দ্রুত বিকাশ লাভ করে, আবার কোনোটি অল্পতম সময়ে সাধারণত বিকশিত হয়ে থাকে। তো এটা লার্ভার বিকাশের যে সময়ের পার্থক্য হেতু এটাও সাধারণত একটা অন্যতম প্রজননিক অন্তরণ ব্যবস্থা। বিজ্ঞানী মেয়ার স্টিভেন্স ম্যাকাম 1970 সালে দ্য প্রসেস অফ অর্গানিক ইভলিউশন গ্রন্থে সাধারণত প্রজননিক অন্তরণ ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে প্রি জাইগোটিক আইসোলেটিং মেকানিজম, অন্যটি পোস্ট জাইগোটিক আইসোলেটিং মেকানিজম। প্রি জাইগোটিক আইসোলেটিং মেকানিজমে সাধারণত দেখা গেছে যে পপুলেশনগুলা সাধারণত নিবাসস্থলের পার্থক্য হেতু বিভিন্ন ইকোলজিক্যাল নিশে অবস্থান করার কারণে দেখা গেছে যে তাদের মধ্যে সাধারণত আন্তঃপ্রজাতিক সংকরায়ন সম্ভব হয় না। যেহেতু একই অঞ্চলে বসবাস করলেও এদের সাধারণত যৌন পরিপক্কতা, সেক্সুয়াল ম্যাচুরেশনের সময়টা ভিন্ন প্রাণীতে ভিন্ন হওয়ার কারণে সাধারণত দেখা গেছে এক্ষেত্রেও সাধারণত এদের মধ্যে প্রজনন সম্ভব হয় না। আবার কখনো আচরণগত কারণেও দেখা গেছে যে প্রাণীদের মধ্যে সাধারণত প্রজনন সম্ভব নয়। আবার জনন অঙ্গের পার্থক্য হেতু, গঠনের পার্থক্য হেতু
সাধারণত পপুলেশনের সদস্যদের মধ্যে জননাঙ্গের পার্থক্য হেতু পপুলেশনের মধ্যে সাধারণত সম্ভব নয়, এই প্রজনন সম্ভব নয়। তো এই গেল প্রি জাইগোটিক আইসোলেটিং মেকানিজম। সাধারণত জাইগোট সৃষ্টির পূর্বে যে বাধাগুলা কাজ করে পপুলেশনের মধ্যে সাধারণত প্রজননিক যে বাধাগুলা, এর পরবর্তীতে আসছে পোস্ট জাইগোটিক আইসোলেটিং মেকানিজম। এই ক্ষেত্রে সাধারণত নিষেক, যদিও নিষেক হয়ে থাকে, কিন্তু নিষেক পরবর্তী ক্ষেত্রে কতগুলা ফ্যাক্টর কাজ করে যেগুলা সাধারণত জাইগোটের ডেভেলপমেন্টে বাধা দেয়, অথবা কখনো কখনো দেখা গেছে যে গ্যামেটগুলার মৃত্যুজনিত কারণে সাধারণত এক্ষেত্রে দেখা গেছে যে ডিম নিষিক্ত হয় কিন্তু জাইগোট মারা যায়। এই রকম বহুবিধ কারণে এগুলো হচ্ছে পোস্ট জাইগোটিক সাধারণত আইসোলেটিং নিষেক পরবর্তী সাধারণত অন্তরণ প্রক্রিয়া। আবার কখনো কখনো দেখা যায় যে যদিও তাদের মধ্যে সাধারণত নিষেক হয় এবং পরবর্তীতে বংশধর তৈরি হয়, কিন্তু তাদের ক্ষেত্রে F1 জনুর বংশধরগুলা দুর্বল এবং অনির্ভর হয়ে থাকে।